নমস্কার বন্ধুরা, আজকের গল্প প্ল্যানেটো মেমোরিয়া। গল্প পাঠে ও প্রধান বক্তার চরিত্রে এবং হরিপদ ও বিমলদার ভূমিকায় দেবদুলাল জানা, হরিপদর বাবা এবং বটগাছের চরিত্রে তরুণ দে, হরিপদর মা সরলার ভূমিকায় সঞ্চারী গুপ্তা, ঠাম্মি হৈমন্তী এবং গল্পের সূত্রধার আমি দেবারতী রায়। শুরু হচ্ছে প্ল্যানেটো মেমোরিয়া। কখনো ভাবিনি আমার সৃষ্টি আমার কষ্টের কারণ হবে। ডায়েরির প্রথম পাতায় লাইনটা পড়ে বললাম, বিমলদা, এটা কোথায় পেলে? বিমলদা আমার হাতে ধরা লাল চামড়ায় মোড়া 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি ছোট্ট ডায়েরিটার দিকে একবার আর চোখে তাকিয়ে দেখে বলল, ওটা মরা লোকের ডায়েরি। বডির বুক পকেট থেকে পাওয়া গেছিল। সে 5 বছর আগের কথা ভাই। তখন তুই এখানে ছিলি না। ভাঙা শিব মন্দিরের কাছে মৃত্যুদের যে পরিত্যক্ত জমিটা পড়ে আছে, সেখানটায় বুড়ো বটগাছটার কথা মনে আছে? ওই জংলা বটগাছটা, যার পাতা সব শুকিয়ে কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ওই গাছটাই। বছর 5 আগে মৃত্যুদের একমাত্র ছেলেকে ঝুলন্ত অবস্থায় গাছের ডালে দেখতে পাওয়া যায়। খুব হাঙ্গামা হয়েছিল সে সময়। প্রমোটারের নজর ছিল জমিটার ওপর। একে ওই রকম পুরনো জংলা জমি। তারপর হরিপদ তিনকুলে কেউ নেই। বিদেশে কি ছাইপাস রিসার্চ করতে গেছিল। কি একটা যন্ত্র আবিষ্কার করে ডক্টরেট ডিগ্রিও পায়। নাম বদলে হরিপদ থেকে হ্যারি হয়ে যায়। তা শেষমেশ ফিরে আসে এখানে। সবাই ভাবলো এবার জমিটা বেচে বিদেশেই হয়তো সেটেল হয়ে যাবে। তাছাড়া এখানে ফেরার তো আর কোনো কারণ নেই, আর থাকতেও পারে না। ও হরি, প্রমোটার যেতে বলে কি জমি আমি বেচতে পারি, কিন্তু ওই বট গাছটা কাটা যাবে না। তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তারপর আবার কি? পরদিন সকালে লোকে দেখে ওই গাছের ডালেই ফাঁস দিয়ে ঝুলে আছে হরিপদর দেহ, আর গাছটার গোড়ায় ওর ওই যন্ত্রটা ভেঙে পড়ে আছে। পুলিশ যদিও বলেছিল সুইসাইড কেস, কিন্তু আমাদের মনে হয় ওকে প্রমোটারের গুন্ডারাই মেরে ঝুলিয়ে দিয়েছে। নয়তো অমন নির্ঝঞ্ঝাট লোক বিয়েটিও করেনি, অভাবও নেই। কষ্টটা কোথায় বল? পুলিশকে টাকা খাওয়ালে কি না হয়। তবে সেই দিনের ঘটনার পর থেকেই গাছটা শুকিয়ে যেতে থাকে। সে মার্ডার কেস হোক আর যাই হোক, সেদিনের পর থেকে ওদিকটায় কেউ যায়নি। আর কোনো প্রমোটারও আসেনি জায়গা দখল নিতে। এত বছর ওই রকমই পড়ে আছে জমিটা। বুঝলাম। আচ্ছা বিমলদা, ডায়েরিটা আমি নিয়ে যাচ্ছি, পরে ফেরত দিয়ে যাব। ওরে ওটা তুই রাখ, ও নিয়ে আমি কি করব? তাছাড়া ওটার কথা তো আমি ভুলেই গেছিলাম। তুই জিজ্ঞেস করলি তাই মনে পড়লো, নয়তো এতদিন ওটা আমার টেবিলেই পড়েছিল। খুলে দেখারও ইচ্ছা হয়নি। তুই পড়তে চাস পড়। ওইটুকু ডায়েরিতে কি বা থাকতে পারে? তবে দেখিস বাবা, মরা লোকের পকেট থেকে পাওয়া যদি ভূত টুত কিছু। দূর, কি যে বলো। আচ্ছা আমি এখন চলি গো, রাত হলো। মা হয়তো খাবার বেড়ে বসে থাকবে। গুড নাইট। বলে আমি ডায়েরিটা বুক পকেটে নিয়ে বাড়ির পথ ধরলাম। রাস্তায় মিত্তিরদের জমিটার পাশ দিয়ে যাওয়ার সময় দূর থেকে
ন্যাড়া কঙ্কালসার সেই বুড়ো বটগাছটাকে দেখে গাটা কেমন যেন ছমছম করে উঠল। রাতে খাওয়া দাওয়ার পর ডায়েরিটা নিয়ে শুলাম বিছানায়। বেড সাইড লাইটটা জ্বেলে কৌতূহলী হয়ে পড়তে শুরু করলাম। কখনো ভাবিনি আমার সৃষ্টি আমার কষ্টের কারণ হবে। কৌতূহল, জিজ্ঞাসা, অতিরিক্ত জ্ঞান লাভের লিপ্সা আমাকে এইভাবে শেষ করে দেবে কোনোদিন কল্পনাও করিনি। এই ভিটেতেই আমাদের 7 পুরুষের বাস। তবে আমার জন্মের আগেই সবাই প্রায় গত হয়েছেন। এ বাড়িতে আমি, মা, বাবা আর আমার বুড়ি ঠাম্মি থাকতাম। বাবা এ পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন। তার মতন এমন বড় মনের মানুষ আর ছিল না এ পাড়ায়। আমায় বাবা খুব ভালোবাসতেন, মাও, তবে বাবার মতো নয়। কখনো কোনো অভাব রাখেননি আমার, শুধু কারোর সাথে মিশতে দিতেন না। তাই গল্প শোনা বলো আর খেলা করা বলো সবই ঠাম্মির সাথে। ঠাম্মি ছিল আমার একমাত্র বন্ধু, আর ছিল এই বুড়ো বটগাছটা। মা যখন লাঠি নিয়ে তাড়া করত, আমি এই বটগাছটার পেছনে গিয়ে লুকিয়ে পড়তাম। মা আর খুঁজেই পেত না, খালি রেগে গিয়ে বলতো, রক্তের দোষ। রক্তের দোষ। দিনগুলোর কথা খুব মনে পড়ছে আজ। চোখের পাতা ভারী হয়ে আসছে। মনে পড়ছে যখন আমি গাছটার ঝুড়িগুলো ধরে ঝুলতাম, মনে হতো যে আমি তো ছোট, হাত পাবো না বলেই হয়তো ঝুড়িগুলো আপনা থেকেই নেমে আমার হাতের নাগালে চলে আসতো। আর যখন ঠাম্মির সাথে লুকোচুরি খেলতাম, তখন আমি বুদ্ধি করে গাছের উঁচু ডালে গিয়ে বসতাম। ঠাম্মির তো কোমরে ব্যথা, সোজা হয়ে উপরে তাকাতে পারতো না। আমায় তাই আর খুঁজেও পেত না। আমার যখন 15 বছর বয়স, ঠাম্মি মারা গেল। এই গাছের তলায় শবদেহ রাখা হয়েছিল। সেদিন খুব কেঁদেছিলাম। সাদা কাপড়ে মোড়া ঠাম্মির নিথর দেহটা শুকনো বটপাতায় ভরে গেছিল সেদিন। আর ভালো লাগছিল না এখানে। বাকি পড়াশোনাটা বাইরে করব বলে বিদেশ চলে যাই। মা খুব কষ্ট পেয়েছিল। যাই হোক, মার মন তো। মার মন, আমার জন্মদাত্রী মা। বকাবকি মারধর করত, কিন্তু ভালোবাসায় কোনো খামতি ছিল না। বাবাও তারপর থেকে মনমরা হয়ে থাকতো, বাড়ি থেকে খুব একটা বেরোতো না। শেষে একদিন খবর পাই মা বাবা নাকি তীর্থ করতে হরিদ্বার যান। সেখানে চলন্ত গাড়ির খাদে পড়ে দুজনই তৎক্ষণাৎ মারা যান। যে ভালোবাসা স্নেহ এত কাল পেয়েছি, তার অবসান হলো। তবে খুব কষ্ট পেয়েছিলাম। মা বাবাকে খুব ভালোবাসতাম আমি। নিজেকে এতটা অসহায় আর একা কোনো দিনও বোধ করিনি। আর দেশে ফিরতে ইচ্ছে করলো না। তখন আমি বায়োফিজিক্স নিয়ে রিসার্চ করছি। একটা যন্ত্র যার দ্বারা যে কোনো উদ্ভিদের মনের কথা, তার স্মৃতিতে থাকা কোনো ঘটনার কথা, তার সাময়িক অনুভূতির কথা নিজের কানে শোনা যাবে পরিচিত ভাষায়। আচার্য জগদীশচন্দ্র বসুর গবেষণায় গাছের যে প্রাণ আছে তা আমরা আগেই জেনেছি, কিন্তু গাছের যে মন বা অভিব্যক্তি থাকতে পারে তা আমার রিসার্চ সাকসেসফুল না হলে কেউ জানতে পারত না। আমার এই যন্ত্রের কাজ বিজ্ঞান মহলে সাড়া ফেলেছে। নাম দিয়েছি প্ল্যানেটো মেমোরিয়া। এখানে প্ল্যানেটো কথাটা প্ল্যানেটের ল্যাটিন উচ্চারণ প্ল্যানেটিয়া থেকে এসেছে, আর মেমোরিয়া হলো মেমোরি।
নানা রকম গাছের ওপর টেস্ট করে তাদের মনের কথা শুনে জানা গেছে যে গাছেরা প্রাণীদের মতোই মানসিক ও শারীরিক কষ্ট দুই পায়, কিন্তু মানুষ যে তাদের প্রতি নির্মম, শুধু মানুষ কেন, যে কোনো প্রাণী যে তার পাতা ফল ফুল খায় ছেড়ে, সে ব্যাপারে তারা খুব উদাসীন। তারাই পৃথিবীতে আছে সমস্ত জীবজগৎকে খাদ্য ও অক্সিজেন দিয়ে ব্যালেন্স করে রাখতে, কিন্তু আমরা এতটাই নির্মম যে তাদের ধ্বংস করে চলেছি। যন্ত্রের খ্যাতি আর নতুন আরও কিছু জানার, শেখার, জ্ঞান লাভ করার নেশায় ও পেশায় আমি দেশের কথা, এই বুড়ো বটগাছটার কথা ভুলেই গেছিলাম। তাই পরশু এখানে আসি। আসা মাত্রই প্রমোটারের হামলা, টাকার লোভ দেখানো। আমি যদিও বলে দিয়েছি জমির উপর আমার কোনো মায়া নেই, খালি এই গাছটা আমি কাটতে দেব না। এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আসলে আমি জানি গাছ না কাটলে এই জমি নিয়ে কিচ্ছু করতে পারবে না। মাঝখানে এত বড় একটা গাছ থাকলে ফ্ল্যাট করা অসম্ভব। ওরা সব শুনে চুপ করে চলে গেল। আমি বিদেশে অনেক পড়াশোনা করেছি, শুধু এই যন্ত্র না, আরও অনেক কিছুই অদ্ভুত জিনিস আমি আবিষ্কার করেছি। ইচ্ছে হলো বাকি জীবনটা এখানে থেকে নানা রকম এক্সপেরিমেন্ট করে যাব। তখন কি জানতাম সব কিছুর এইভাবে শেষ হবে। কাল সারাদিন যন্ত্রটা নিয়ে বটগাছটায় লাগিয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও কোনো ফল হলো না। কোনো রকম কথা তো দূর, আওয়াজও শোনা গেল না। আমার যন্ত্রের সিস্টেম হলো, এর থেকে দুটো তার লাগানো পেরেকের মতন সূঁচ গাছের গায়ে প্রায় 4 ইঞ্চি ঢুকিয়ে দিতে হয়। গাছ অনুযায়ী মাপের তারতম্য হয়, কিন্তু এই বটগাছটার ক্ষেত্রে এটাই যথেষ্ট। তারপর সুইচ টিপলে তাতে একটা সবুজ আলো দপদপ করতে থাকে। যখন এই আলো স্থির আর উজ্জ্বল হয়ে যায়, তখন বোঝা যায় যে যন্ত্রের সাথে গাছের যোগ স্থাপন হয়ে গেছে। এবার কোনো কথা বা প্রশ্ন করলে তা যন্ত্রের মধ্যে অবস্থিত মাইক্রোফোনের মাধ্যমে যন্ত্রের প্রসেসরে যায়। তারপর মুখ দিয়ে উচ্চারিত কথার শব্দগুলি বায়োলজিক্যাল ডিকোড হয়ে গাছের শরীরে প্রবেশ করে। আমাদের মতো গাছের নির্দিষ্ট কোনো ব্রেন নেই, তাই যে কোনো অংশে ডেটা প্রবেশ করলে সে প্রতিক্রিয়া দিতে পারে। গাছের সেই প্রতিক্রিয়া আবার ডিকোড হয়ে যন্ত্রের স্পিকারের মাধ্যমে আমরা শুনতে পাই নির্ধারিত ভাষায়। 7টি ভাষায় কথোপকথন সম্ভব, আর তার নির্ধারণের জন্য সুইচও রয়েছে যন্ত্রে। কাল সবুজ আলোটা স্থির হওয়ার পর আমি প্রশ্ন করি, আমায় তোমার মনে আছে? কোনো সাড়া নেই। আমায় দেখে তুমি খুশি হওনি? বলা বাহুল্য, গাছের কোনো চোখ বা ওই জাতীয় কোনো অঙ্গ নেই, তবে তারা সাউন্ড ফ্রিকোয়েন্সি মানে শব্দ তরঙ্গের মাধ্যমে সামনের ও আশেপাশের সমস্ত বস্তুর অস্তিত্ব নড়াচড়া অনুভব করতে পারে, শুনতেও পায়, তবে বুঝতে পারে না। তার জন্যই আমার এই যন্ত্র। যন্ত্রের মধ্য থেকে কোনো উত্তর না পেয়ে ভাবলাম হয়তো যন্ত্রেই কোনো সমস্যা হয়েছে। তাও চেষ্টা চালিয়ে গেলাম, কিন্তু সারাদিনে একবারও উত্তর পেলাম না। বুঝলাম গাছেদের অভিমানও হয়। আজ সকাল থেকে আবার চেষ্টা শুরু করলাম আমি, সেই একই, কোনো উত্তর নেই।
কিছুটা বিরক্ত হয়ে যন্ত্রটা লাগানো অবস্থায় আমি গাছটার চারপাশ পায়চারি করলাম। গাছের ঝুলন্ত ঝুড়িগুলো ধরে ঝোলার চেষ্টা করলাম। বয়স তো হয়েছে, তাই জোর করে বাচ্চা ছেলের মতন ঝুলতে গিয়ে ঝুড়ি টুড়ি ছিঁড়ে একেবারে মাটিতে। পাটা মচকে যেতেই আমি আর্তনাদ করে উঠলাম। পর মুহূর্তেই দেখি যন্ত্র থেকে আওয়াজ এলো। ওরো, তোমার লাগলো নাকি? কথাটা কানে আসতেই আমি যন্ত্রণা ভুলে ঝাঁপিয়ে পড়লাম যন্ত্রের উপর। বললাম, তুমি আমায় চিনতে পেরেছো? কিন্তু তুমি আমার ডাক নাম জানলে কি করে? মানে আমি তো গবেষণা করে দেখেছি যে তোমরা শুনতে পাও কিন্তু কিছু বুঝতে পারো না। সবাই পারে না, কিছু কিছু গাছ পারে। যেমন আমি পারি। তবে হ্যাঁ, আমরা শুনতে বুঝতে পারলেও কথা বলতে পারি না। তোমার এই যন্ত্রের জন্য সেটা আজ সম্ভব হলো। তুমি যে মানুষ হয়ে গাছেদের কথা ভেবেছ, তার জন্য আমি খুব খুশি। এতদিন তুমি আসনি, ভাবলাম এই বুড়োটাকে হয়তো ভুলে গেছো, তাই একটু। জানি অভিমান হয়েছিল, তবে আর হবে না। এবার থেকে আমি এখানেই থাকব, তোমার সাথে কথাও বলবো আমার এই যন্ত্রের দ্বারা। আচ্ছা, তুমি তো অনেক কিছু দেখেছো, শুনেছো, অনেক অভিজ্ঞতা তোমার। এমন কি কোনো ঘটনা বলতে পারবে যা আমি জানি না, কেউ জানে না, শুধু তুমি জানো? আমি আজ 200 বছর ধরে এইখানে মাটিতে দাঁড়িয়ে আছি। কত ঝড় বৃষ্টি, কত মানুষজনকে দেখেছি, তাদেরকে ঘিরে কত ঘটনা। সেসব তুমি জানবে কি করে? তুমি তো তখন ছিলে না। আহা, সেসব নয়। আমায় নিয়ে যদি কোনো ঘটনা থাকে তো বলো, যা আমি জানি না বা কেউ কখনো জানতেও পারেনি। তেমন ঘটনা আছে, কিন্তু তুমি কি সেটা সহ্য করতে পারবে? আমি আমার ঠাম্মির মৃত্যু নিজের চোখে দেখেছি। বাবা মার মৃত্যু সংবাদ পেয়েও আমি শেষ দেখাটুকু দেখতে পাইনি। অনেক কষ্ট সহ্য করেছি, এও ঠিক পারবো। তুমি বলো, নয়তো আমি তোমায় ছেড়ে আবার বিদেশ চলে যাব, আর ফিরবো না। বেশ, শোনো তাহলে। তোমার ঠাম্মি আমার গোড়ার কাছটায় খাটিয়ায় বসে রোদ পোহাচ্ছিল। তখন একজন তোমার মায়ের বয়সী মহিলা এসে বাড়ির দরজার সামনে দাঁড়ালো। কোলে একটা ফুটফুটে বাচ্চা। সেই প্রথম দেখি তোমার। ঘর থেকে তোমার মা বেরিয়ে এসে বললেন, কাকে চাই? ওকে একটু ডেকে দিন না, কয়েকটা কথা ছিল। কথা দিচ্ছি, আমি
কোনো গোলমাল করব না। মহিলার গলা শুকনো আর ক্লান্ত। কে গো? কি হয়েছে? বলে তোমার বাবাও বেরিয়ে এলেন ঘর থেকে। মহিলাটিকে দেখা মাত্র তোমার বাবা রেগে গেলেন আর বললেন, হৈমন্তী, তুমি এখানে? তুমি আমার বাড়ির খোঁজ পেলে কি করে? মাসি দিতে চাইনি গো, আমি জোর করেই আমি 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 তোমার কোনো সম্মানহানি করব না গো। শুধু এই বাচ্চাটা, এ তো তোমারও সন্তান, একে তুমি ফিরিয়ে দিও না, তোমার পায়ে পড়ি। বলে মহিলাটি তোমার বাবার পায়ের কাছে বসে পড়ল। এসব কি হচ্ছে বলবে একটু? সরলা, তুমি ভেতরে যাও, মাকেও সঙ্গে নিয়ে যাও, কেঁদে কেটে পাড়া জাগিও না। আর হৈমন্তী, তুমি ভাবলে কি করে আমি এটা মেনে নেব? তোমার কাজ বাবুদের খুশি করা, করেছো, টাকাও তো দিয়েছি, আরো চাইলে আরো দেব, কিন্তু এটা সম্ভব নয়। তুমি চলে যাও, দয়া করে চলে যাও। এখানে আমার একটা সম্মান আছে। আর আমার সম্মান, আমাদের সন্তানের ভবিষ্যৎ। তোমাদের আবার সম্মান? আর ওই বাচ্চা আমার কখনোই হতে পারে না। তুমি বিদেয় হও। বলে তোমার বাবা ঘরে গেলেন। মহিলাটি তখন তোমার মায়ের হাতে বাচ্চাটাকে দিয়ে বললেন, তুমি তো একটা মেয়ে, আমি শুনেছি তোমার নাকি কোনোদিন বাচ্চা হবে না। আমার কোনো সামর্থ্য নেই একে পালন করার। তুমি যদি তোমার মা কাঁদতে কাঁদতে বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। ইতিমধ্যে তোমার বাবা হাতে কিছু টাকা নিয়ে এসে দেখে তোমার মায়ের কোলে বাচ্চাটা। রাগে ফেটে পড়েন। তোর এত বড় সাহস! বলে সপাটে ওই মহিলার গালে চড় বসিয়ে দেন। আহ আহ চড়টা কানের ঠিক নিচটায় লাগে। তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান। কি করলি রে? বলে তোমার ঠাম্মা ছুটে গিয়ে দেখে কান দিয়ে রক্ত বেরোচ্ছে। কি করলি নাবু? খুন করলি? হায় হায়, এখন কি হবে? আশেপাশের কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি হবে। হায় রে, বলে হায় হায়। মাটিতে বসে পড়লেন। তোমার বাবা খানিক চুপ থেকে বললেন, মাকে আর বাচ্চাটাকে নিয়ে ঘরে যাও এক্ষুনি। যাও, উফ, যাও। তোমার মা আর ঠাম্মা ঘরে চলে যাওয়ার পর তোমার বাবা ওই মহিলার দেহ ওই বাঁশবনে পুঁতে ফেলেন।
আজও কেউ সেটা জানতে পারেনি। তবে তোমায় ওরা খুব ভালোবেসে ফেলেছিল। কোনোদিন আমি একটা অস্ফুট চিৎকার করে যন্ত্রটা টেনে ছুঁড়ে ফেলে দিই। সেটা মাটিতে পড়ে, তার কল কবজা যন্ত্রপাতি সব ভেঙে চারদিক ছড়িয়ে যায়। আমি এ কি শুনলাম? কেন শুনলাম? কেন এই যন্ত্র বানালাম? কেন শুনতে চাইলাম এসব? ভগবান! বেলা গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। আমি গাছতলায় বসে রইলাম। মা বাবার মুখ দুটো মনে পড়তে থাকলো। ঘেন্নায় রাগে আমার সব রিসার্চ আর ফর্মুলার কাগজ পুড়িয়ে ফেললাম। কিন্তু যতদিন বাঁচব এই ঘেন্না নিয়ে বাঁচতে হবে। আমি কখনোই পারবো না। কিছু সত্যি কথা, কিছু অজানা ঘটনা না জানাই ভালো। অতিরিক্ত কৌতূহল সবচেয়ে সবচেয়ে বড় ভুল। তাই আমি সিদ্ধান্ত নিলাম, আমি আত্মহত্যা করব। মানুষের প্রতি ভালোবাসা আমার আর নেই, নেই এই জগতের প্রতি ভালোবাসা। আমার একমাত্র বন্ধু এই বটগাছটা। তাই এর ডালেই ফাঁস দিয়ে ঝুলে আত্মহত্যা করব। আর কি, শেষ সময়টা প্রকৃত বন্ধুর সাথেই থাকতে চাই, তার সঙ্গ পেতে চাই। এইটুকুই ইচ্ছে বাকি আছে, বাকি সব শেষ। আমি ডায়েরিটা পড়তে পড়তে ঘেমে উঠেছি। কোনটা সত্যি কোনটা মিথ্যে বিচার করার ক্ষমতা আমার নেই। হতে পারে সত্যি, আবার এও হতে পারে কেউ এই মন গড়া গল্প লিখে ডায়েরিটা পকেটে ভরে দিয়েছিল, যাতে লোকে আত্মহত্যা বলে সন্দেহ করে। গাছে নাকি কথা বলে, এও কি সম্ভব? কিন্তু বিমলদার কথা অনুযায়ী এই ডায়েরির কথা কেউ জানে না, কেউ এটা পড়েনি। তবে এই সব আবোল তাবোল ভাবছি, চোখ পড়ল ডায়েরি শেষ পাতায় লেখা আছে, আমার জীবনের এই ঘটনার কথা আমি কাউকে জানাতে চাই না। তাই আমারই আবিষ্কৃত এক প্রকার ভেষজ কালি দিয়ে লিখলাম, যা একবার পড়া হয়ে গেলে কিছু সময় পর আপনা থেকেই মুছে যায়। তার মানে আমি ডায়েরির আগের পাতাগুলো উল্টে দেখতে লাগলাম। সবগুলোই সাদা, কোথাও কোনো লেখা নেই। শেষ হলো প্ল্যানেটো মেমোরিয়া। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আরও অনেক গল্প নিয়ে হাজির হব আমরা। আজকে তবে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।